ওকে, আমরা লাস্ট দিন হচ্ছে আপনার দুইটা রিপোজিটরি ক্রিয়েট করছিলাম, ডেমো টু এবং বেসিক বি নামে। তো আমরা হচ্ছে বেসিক বি যেটা আছে এটা দিয়ে আমরা হচ্ছে আজকে স্টার্ট করি আর কি। তো যারা লাস্ট ক্লাসে ছিলেন না তাদের জন্য এটা কাজে লাগবে, কারণ এখানে আমি আবার হচ্ছে গিট, কমিট, পুশ, পুল সব দেখাবো। তো আজকের টপিক আছে হচ্ছে আপনার গিট ক্লোন, কিভাবে একটা রিপোজিটরি ক্লোন করতে হয়। তো আপনারা যখন টিম ওয়ার্কে কাজ করবেন বা একসাথে যখন 4-5 জন ডেভেলপার মিলে কাজ করবেন, তখন আপনার তো মানে যে প্রজেক্ট ম্যানেজার বা টিম ম্যানেজার থাকবে, সে হচ্ছে রিপোজিটরিটা ক্রিয়েট করবে। ক্রিয়েট করার পরে যে ডেভেলপার গুলো থাকবে বা টিম থাকবে তাদেরকে রিপোজিটরিতে অ্যাক্সেস দেবে। যদি প্রাইভেট রিপোজিটরি হয় সেক্ষেত্রে আপনাকে এখানে অ্যাক্সেস দিয়ে দেবে। আর যদি পাবলিক রিপোজিটরি হয় তাহলে জাস্ট আপনাকে যে রিপোজিটরি ইউআরএলটা থাকবে এটা দিয়ে দিবে। দেওয়ার পরে দেন আপনি কিভাবে এরপরে এখানে কন্ট্রিবিউশন বা আপনার যে টাস্ক গুলো দেওয়া থাকবে এগুলো কিভাবে করবেন সেটা করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যে কোড অপশন আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেন এখানে একটা ইউআরএল দেখতে পাচ্ছেন, আর এখানে ক্লোন লেখা আছে। তো আপনাদের এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোড জিপ। তো যদি এইটা করেন, ডাউনলোড জিপ করেন, সেক্ষেত্রে রিপোজিটরির কোনো হিস্টোরি থাকবে না। আপনার হচ্ছে যে মানে আমরা যে ভার্সন কন্ট্রোল বলি আর কি গিটহাবকে, তো এইটা আর কি এখানে মেনটেন করতে পারবেন না। তো এইটা মেনটেন করার জন্য আপনাকে এই ইউআরএল যেটা আছে এটা ইউজ করতে হবে। তো এইটা কিভাবে ক্লোন করবেন, ক্লোন করার জন্য আপনাদের সিম্পল একটা কমান্ড, জাস্ট ভিএস কোডে আপনি সরাসরি চাইলে টার্মিনালও ইউজ করতে পারেন, অথবা আপনার যদি ভিএস কোডে গিটহাবের যে এক্সটেনশন আছে ওইটা যদি ইনস্টল করা থাকে তাহলে সরাসরি এক্সটেনশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ক্লোন রিপোজিটরি আছে এখানে জাস্ট আপনার রিপোজিটরি যে ইউআরএলটা থাকবে ওইটা জাস্ট এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে। বা আপনি সরাসরি চাইলে এখান থেকে হচ্ছে গিট ক্লোন করতে পারেন। গিট ক্লোন, গিট লিখবেন, তারপর হচ্ছে ক্লোন। ক্লোন লেখার পরে যে রিপোজিটরি ইউআরএলটা থাকবে জাস্ট ওইটা দিয়ে এন্টার দিয়ে দিবেন, এবং অটোমেটিক্যালি আপনার রিপোজিটরিটা এখানে ক্লোন হয়ে যাবে। ওকে, ক্লোনিং ডান। তো এই রিপোজিটরিটা আমাকে অ্যাক্সেস করতে হবে, এখন দেখতে হবে রিপোজিটরিটা কোথায় আছে। এটাও একটা বিষয়, কারণ আপনি যে রিপোজিটরিটা ক্লোন করলেন ওটা যদি খুঁজে না পান ওটা আপনি কোড করতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছি এটা আমার যে লোকাল ডাইরেক্টরি, মানে আমি জাস্ট এটা ওপেন করব। ওকে, আপনি যত রকমের রিপোজিটরি আছে গিটহাবে সব সেম প্রসেসে আপনার হচ্ছে ক্লোন করতে পারবেন। তবে যেগুলো আপনার হচ্ছে প্রাইভেট রিপোজিটরির ক্ষেত্রে আপনাকে কিছু কন্ডিশন দেওয়া হবে আর কি, রিকোয়ারমেন্ট থাকবে। সেটা হচ্ছে আপনাকে অথরাইজড হইতে হবে যে আপনার এই যে রিপোজিটরিটা যদি প্রাইভেট হয় সেক্ষেত্রে আপনার এই রিপোজিটরিতে অ্যাক্সেস করার জন্য যে অ্যাক্সেসটা লাগবে সেটা এখান থেকে দিয়ে দিতে হবে। কোলাবোরেটরের যে অ্যাক্সেসটা থাকে এটা আপনাকে দিয়ে দিতে হবে। আচ্ছা, ভেরিফাইটা আমি করে নিই। ওকে, তো এটা শুধুমাত্র প্রাইভেট রিপোজিটরির ক্ষেত্রে আর কি কাজে দেবে। পাবলিকের ক্ষেত্রে আপনি এটা অল অ্যাক্সেস থাকে আর কি। তো এখানে জাস্ট কোলাবোরেটরে আসার পরে এখানে জাস্ট অ্যাড টেবল দিয়ে আপনার যাকে এখানে অ্যাক্সেস দিতে চান তার জাস্ট ইউজার নেমটা এখানে দিয়ে দিলেই
অ্যান্ড একটা রিপোজিটরি দিয়ে দিলে হয়ে যাবে। দেন তার কাছে একটা মেইল যাবে যে তাকে রিপোজিটরি অ্যাক্সেস করার জন্য, মানে মেইল যাবে, কনফার্মেশন মেইল। জাস্ট মেইলটা অ্যাকসেপ্ট করে নিলে আপনার যে প্রাইভেট রিপোজিটরিটা থাকবে ওটা অ্যাক্সেস পেয়ে যাবে। এবং অ্যাক্সেস পাওয়ার পরে আপনি সরাসরি, আমি যেভাবে হচ্ছে গিটহাবটা ক্লোন করলাম, আমি কিন্তু পাবলিক করে দিই, এই যে আমি রিকোয়েস্ট দিচ্ছি। ওকে, তো এই রিপোজিটরি যখন পাবলিক করা থাকবে না, যখন প্রাইভেট রিপোজিটরি হবে, তখন আপনি সরাসরি চাইলেও গিট ক্লোন, তারপরে হচ্ছে আপনার রিপোজিটরি ইউআরএল দিলে আপনার অথেন্টিকেশনটা থাকবে। এবং এই মানে অথেন্টিকেশন করার জন্য আপনার গিটহাবের যে ইউজার নেমটা আছে, এই ইউজার নেমটা লাগবে। আপনার ইউজার নেমটা সরাসরি ইউআরএল আছে এখানেও পেয়ে যাবেন, অথবা আপনি চাইলে এটা আদার্স এখান থেকেও দেখতে পারেন আর কি। ইউজার নেমটা লাগবে। অ্যান্ড আপনাকে লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে গিটহাবের একটা অথরাইজেশন টোকেন নিতে হয়। তো ওই টোকেনটা লাগবে, আপনি পাসওয়ার্ড দিলে এটা হবে না, কাজ করবে না। তো ওই টোকেন জাস্ট ইনপুট দিয়ে দিলে হয়ে যাবে। অ্যান্ড আপনি যদি সরাসরি এই এক্সটেনশন ইউজ করেন, এক্সটেনশন ইউজ করলে আপনার কোনো কিছুরই দরকার পড়বে না। আপনি জাস্ট এখানে ইউআরএলটা দিয়ে দিবেন, আর আপনার যদি গিটহাবটা লগ ইন করা থাকে এখানে ডিএস কোডে, দেন অটোমেটিক্যালি সবকিছু হবে। নতুন করে আপনার কোনো পাসওয়ার্ড বা ইউজার নেম দেওয়ার প্রয়োজন পড়বে না। তো এখন আসি হচ্ছে নেক্সট টপিক, পুল। পুল রিকোয়েস্ট কি? পুল ধরেন আপনার এখানে নতুন একটা ফাইল আছে, মানে এই রিপোজিটরিতে। আগে আমরা ফার্স্টে কি ছিল, আপনার হচ্ছে এখানে রিডমি নামে একটা ফাইল ছিল। তো এখানে আমরা নতুন একটা ফাইল অ্যাড করবো। এখান থেকে যদি ডেমো একটা ফাইল অ্যাড করি, ফাইলের নাম দিলাম হচ্ছে demo.txt। ওকে, এখানে দেখতে পাচ্ছেন দুইটা ফাইল আছে, বাট আমার এই রিপোজিটরিতে আমি দেখতে পাচ্ছি এখানে একটা ফাইল আছে। তো অবশ্যই আমাকে সার্ভারের সাথে সিঙ্ক থাকতে হবে অলটা। না হলে আমি এই যে এখানে যে মডিফাই গুলো করবো এটা সার্ভারে গিয়ে, মানে আমি যখন পোস্টে দিব, পোস্ট দেওয়ার পর এখানে কনফ্লিক্ট তৈরি হবে, তখন আপনার বিভিন্ন ধরনের ঝামেলা হবে এখানে। তো এই ঝামেলা এড়ানোর জন্য আমরা যে মেথডটা ইউজ করবো সেটা হচ্ছে পুল। পুল মেথডটা হচ্ছে আপনার যে রিপোজিটরিটা থাকবে এটা হচ্ছে আপডেট করার, মানে যদি ধরেন সার্ভারে কেউ আর কি কোনো কিছু আপডেট করছে, আপডেট করার পরে যদি পোস্ট দিয়ে দেন, পোস্ট দেওয়ার পরে আপনার যে রিপোজিটরিতে যে চেঞ্জ গুলো আসবে, এটা আপনার যে লোকাল মেশিন থাকবে এখানে চেঞ্জ হবে। তো আপনি সরাসরি চাইলে এখানে গিট পুল লিখতে পারেন, জাস্ট গিট পুল লিখলেই হবে। টার্মিনালে এসে গিট পুল দিয়ে দিবেন। তো নেটওয়ার্ক ইস্যুর কারণে একটু স্লো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে demo.txt নামে একটা ফাইল চলে আসছে, তাই না? তো আপনি সরাসরি এটা টার্মিনাল থেকে ইউজ করতে পারবেন। এবং চাইলে এই যে গিটহাবের যে এক্সটেনশন আছে, এখানেও দেখতে পাচ্ছেন এই যে গ্রাফ নামে একটা অপশন আছে, এখানে হচ্ছে এই যে ফেচ, পুল এবং পুশ, তিনটা আছে। তো এটা পুল, এখানে ক্লিক করলে আপনি সরাসরি আপডেট হয়ে যাবে। এটা ইউজ করতে পারেন, মানে যার যেটা ইজি মনে হয় আর কি। কিন্তু টার্মিনালের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, টার্মিনালে যখন আপনারা প্রাইভেট রিপোজিটরিতে কাজ করবেন, প্রাইভেট রিপোজিটরিতে কাজ করার ক্ষেত্রে মানে পুল পুশ বা যে কোনো ধরনের রিকোয়েস্টই করেন না কেন, অথরাইজেশন লাগবে। আপনার ইউজার নেম, তারপরে হচ্ছে অথেন্টিকেশন টোকেন যেটা আছে এটা লাগবে মাস্ট। কিন্তু আপনি যদি এই এক্সটেনশনটা ইউজ করেন, এক্সটেনশন ইউজ করলে আপনার হচ্ছে এগুলো কিচ্ছু লাগবে না, এটা গিটহাবের অফিসিয়াল এক্সটেনশন। তো এটা বিগিনারদের জন্য আর কি ইজি। বাট আপনাদের এই কমান্ড গুলা, এই গিটহাবের যে টার্মিনালের যে কমান্ড, এটা আপনাদেরকে মাস্ট শিখতেই হবে। শেখার পরে আপনারা এটা শিখতে পারেন। কেন এটা শিখতে হবে তার মূল কারণ হচ্ছে, আপনি যখন কোডগুলা কোনো সার্ভারে ডিপ্লয় করবেন বা লাইভ যখন কোনো একটা প্রজেক্টে কাজ করবেন, সেক্ষেত্রে আপনাকে তো এরকম কোনো ভিএস কোড দেওয়া হবে না, বা আপনার কোনো ডেস্কটপ এনভায়রনমেন্ট থাকবে না।
কারণ আপনারা তো অবশ্যই জানেন যে পৃথিবীতে যতগুলো সার্ভার আছে অলমোস্ট 90% সার্ভার গুলো হচ্ছে লিনাক্সে চলে। এন্ড লিনাক্সের সার্ভার গুলোতে আপনার কোনো এরকম ইউজার ইন্টারফেস থাকে না, আপনি এরকম ক্লিকেবল কোনো কিছু থাকে না, সবকিছু টার্মিনাল বেস। তো সেক্ষেত্রে যখন আপনি একটা প্রজেক্ট লাইভ করবেন বা প্রজেক্ট হোস্ট করবেন, সেক্ষেত্রে অবশ্যই এই যে লিনাক্সের যে কমান্ড গুলো থাকে আর কি, সেই কমান্ড গুলো ফলো করে আপনাদেরকে প্রজেক্টটা ডিপ্লয় করতে হবে। এন্ড গিটহাবের যে কমান্ড, মানে গিট পুল, গিট কমিট, তারপরে হচ্ছে আদার্স যে কমান্ড গুলো আছে আর কি, গিট পোস্ট, সবগুলো সেম। আপনার যে কোনো জায়গায় ইউজ করেন, আপনি যদি গিট ব্যাশ ইউজ করেন সেক্ষেত্রেও সেম, আপনি যদি সিএমডি ইউজ করেন সেক্ষেত্রেও সেম, আপনি যদি লিনাক্সের টার্মিনাল ইউজ করেন সেক্ষেত্রেও সেম। মানে আপনি দুনিয়ার যে কোনো জায়গায় গিট ইউজ করেন সব জায়গায় সেম কমান্ড। তো এই কমান্ড গুলো অবশ্যই আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। যা অথবা আপনারা ফার্স্টের দিকে নোট করে নিতে পারেন, নোট করে এগুলা লিখে রাখতে পারেন। আমি একটা আপনাদেরকে ফাইল দিয়ে দিব, ওখানে আপনার সব কমান্ড গুলো লেখা থাকবে। তো চেষ্টা করবেন এগুলো মুখস্থ রাখার, মুখস্থ রাখলে আপনাদেরই বেনিফিট। কারণ আমরা পরবর্তীতে যখন লিনাক্সের আর কি কমান্ড গুলো শিখবো, কারণ আমাদের হচ্ছে নেক্সট ক্লাস গুলো হবে হচ্ছে লিনাক্সের উপরে, তো তখন আমাদের এগুলো কাজে আসবে। তো আমাদের হচ্ছে নেক্সট আমরা একটা এখানে আহ নতুন একটা আপডেট নিয়ে আসবো। তো আচ্ছা, আমরা এখন হ্যালো নতুন একটা টেক্সট লিখি এখন। হ্যালো হ্যাশ হ্যালো। তো ধরেন আপনি কোডে এরকম কোন একটা চেঞ্জ করছেন, আগে যেরকম ছিল, আগে যে হ্যালো লেখা ছিল, পরবর্তীতে আপনি নতুন কোনো একটা ফিচার অ্যাড করছেন, বা কোডে নতুন কোনো লজিক অ্যাড করছেন বা চেঞ্জ করছেন, করার পরে এটা কিভাবে আর কি গিটহাবে পুশ দিবেন। তো এইটার জন্য আপনাদেরকে লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। সর্বপ্রথম আপনাদেরকে গিট অ্যাড করে নিতে হবে, গিট অ্যাড ডট, এটা দিলে আপনার যে চেঞ্জটা থাকলো এটা আপনার হচ্ছে রিপোজিটরিতে পুশ হওয়ার জন্য রেডি হয়ে গেল। দেন এটাকে আমরা ট্র্যাক রাখবো কিভাবে, যে এই জিনিসটা আমি চেঞ্জ করছি, এটা মনে রাখতে হবে অবশ্যই। তো এটা মনে রাখার জন্য এখানে একটা কমিট মেসেজ দিতে হবে। তো গিট কমিট এম, এখানে দেওয়া যায় যে লিখতে পারেন আপনি কি চেঞ্জটা করছেন। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনি যখন গিট অ্যাড দিবেন তখন আপনি এখানে আমি জাস্ট একটা রিডমি ফাইলে চেঞ্জটা নিয়ে আসছি, কিন্তু যদি আপনি এখানে আরো ধরেন ফাইল থাকলো, রেডমি 1 2 3, বা আপনাদের যে সির যে প্রজেক্ট গুলো থাকে, সি আপনার যে নামে দেন আর কি এখানে ফাইলে, সেই ফাইলগুলোর এখানে কিন্তু সবগুলো অ্যাড হয়ে যাবে যদি গিট অ্যাড ডট দেন সেক্ষেত্রে। কিন্তু এখানে যদি আপনি শুধুমাত্র গিট অ্যাড এবং যে ফাইলটাকে আপনি গিটহাবে পুশ দিতে যাচ্ছেন শুধু সেই ফাইলের নামটা এখানে ফুল লেখেন, শুধুমাত্র তখন ওই ফাইলটাই রেডি হবে আপনার গিটহাবে পুশ হওয়ার জন্য। তো এখানে জাস্ট আমি একটা কমিট মেসেজ দিয়ে দেবো, মেসেজটা দেবো হচ্ছে আই অ্যাডেড হ্যালো। ওকে, ডান। তো এটা আমার এখন পুশ করার জন্য রেডি। তো জাস্ট আমি এখন পুশ কমান্ডটা লিখবো, গিট পুশ। আপনারা চাইলে এখানে যে সরাসরি আহ গিটহাবের এক্সটেনশন আছে এটা ইউজ করতে পারেন। এখানেও জাস্ট আপনাদের যখন এই কোডটা চেঞ্জ করবেন, কোড চেঞ্জ করার পরে এখানে আপনার ফাইল শো করবে যে কোন ফাইলটা আপনি চেঞ্জ করছেন। যদি আমি একটু দেখাই দেখানোর জন্য, এখানে হ্যালো থ্রি দিলাম, HELLO, হ্যালো থ্রি দিয়ে সেভ দিলাম। এখানে দেখবেন নতুন একটা চেঞ্জেস চলে আসছে, দেখুন চেঞ্জেস এর আন্ডারে রিডমি একটা ফাইল দেখা যাচ্ছে। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যে আমি কি চেঞ্জটা করছি। তো আমাদের আগে ছিল কি হ্যালো এবং হ্যালো টু, এবং পরবর্তীতে যখন আমি এটা কমেন্ট করতে চাচ্ছি বা আমি নতুন আপডেট নিয়ে আসতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি কোন চেঞ্জটা নিয়ে এসেছি বা কোন লাইনের চেঞ্জ নিয়ে এসেছি সেটা আমি দেখতে পাচ্ছি, যে এখানে আমি হ্যালো থ্রি, দেখেন এটা কিন্তু হাইলাইট করা। তো এটা আমি এখান থেকে ট্র্যাক করতে পারবো। বা ধরেন সামহাও কোন একটা মিস্টেক করে ফেললেন কোড লিখতে গিয়ে, সেটা আপনি সরাসরি এখান থেকে দেখতে পারবেন যে আসলে কি চেঞ্জটা আর কি
এখানে করা হয়েছে এভরিথিং, মানে এটাকে বলা যায় পুরো একদম ট্র্যাক, আপনার কোডের লাইন বাই লাইন এখানে ট্র্যাক হবে। তো এটাকে আমি একটা কমিটের আন্ডারে দিই। তা এটাকে আমি দেখাই সিঙ্গেল ফাইল কিভাবে হচ্ছে কমিট করতে হয়। তো এটার জন্য আপনাদেরকে ফাইলের নাম নিতে হবে, git add, এখানে ফাইলের নামটা দিতে হবে git, একদম সেম টু সেম। লাস্টে যে ফাইলের এক্সটেনশন থাকে ডট এমডি বা ডট টিএক্সটি, মানে এনিথিং যেটাই থাকবে আর কি, ফুল দিতে হবে readme ডট এমডি। ওকে, এটা আপনার কিন্তু এখন গিট অ্যাড হয়ে গেল। এখন আমি জাস্ট একটা কমিট মেসেজ লিখবো এটার জন্য আলাদা করে। তো কমিট মেসেজ লেখার জন্য গিট কমিট এম, দেন যে কোন মেসেজটা লিখবো, মেসেজ এখানে লিখলাম যে আই অ্যাডেড হ্যালো ট্রি, আই অ্যাডেড হ্যালো ট্রি। ওকে, দেন তো আমার যে লাস্ট যে চেঞ্জটা করলাম এটাও আপনার পুশ করার জন্য রেডি, এটা কমিট হয়ে গেল। দেন আমি জাস্ট এখন গিটহাবে এটা পুশ করবো কিভাবে। পুশ করার জন্য একটা কমান্ড লিখতে হবে। ও আচ্ছা, কমান্ড লেখার আগে আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কোন ব্রাঞ্চে আছেন। তো ব্রাঞ্চ জিনিসটা আপনাদের খেয়াল আছে কি, লাস্ট ক্লাসে করেছিলাম? এনিওয়ান? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, এটা হচ্ছে মাল্টিপল ইউজারের জন্য আলাদা আলাদা ব্রাঞ্চ ক্রিয়েট করে নেওয়া হয়। মাল্টিপল ইউজার বলতে এখানে মাল্টিপল ইউজার না, মাল্টিপল ফিচার্স বা মাল্টিপল চেঞ্জেস এর জন্য আপনার যে ব্রাঞ্চ গুলো ক্রিয়েট করতে হয়। তো একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি কোনো রিপোজিটরি ক্লোন করবেন, ক্লোন করার ক্ষেত্রে আপনি দেখবেন যে কোন ব্রাঞ্চটা এখানে দেওয়া আছে। আপনি রিফ্রেশ দিলে এখানে সরাসরি দেখতে পারবেন যে এখানে কোন ব্রাঞ্চটা আছে, এখানে মাস্টার ব্রাঞ্চটা আছে। তো এখানে আপনি গিটহাবের অনেক গুলো কমান্ডই পাবেন যেখানে মেইন ব্রাঞ্চ, তারপরে মেইন ব্রাঞ্চই বেশিরভাগ ক্ষেত্রে উল্লেখ করা থাকে। তো এটা আপনার ওই কমান্ড ফলো না করে এখানে দেখবেন সরাসরি আপনার রিপোজিটরিতে আসার পরে এই ব্রাঞ্চ নামে যে অপশনটা আছে এখানে দেখতে পারবেন এখানে মাস্টার নাকি মেইন, মানে কি লেখা আছে আর কি। আপনার যেহেতু এখানে মাস্টারটা ডিফল্ট করা আছে, সেক্ষেত্রে আপনাকে মাস্টার ব্রাঞ্চে পোস্ট করতে হবে। যদি এখানে আরো কোনো ব্রাঞ্চ থাকতো, ধরেন এখানে মাস্টার টু বা মেইন নামে কোনো ব্রাঞ্চ যদি ক্রিয়েট করা থাকতো, সেক্ষেত্রে আপনি সেই ব্রাঞ্চগুলোর নাম আর কি দিয়ে পোস্ট করলে সেই ব্রাঞ্চগুলোতে যাবে। যেহেতু এখানে এই মাস্টার ব্রাঞ্চ ব্যতীত আর কোনো ব্রাঞ্চ নাই, তার কারণে আপনি যদি এখানে অন্য কোনো নামে আপনি পোস্ট করার ট্রাই করেন, আপনার পোস্ট হবে না। তো আমরা মাস্টার ব্রাঞ্চে পোস্ট করব, পোস্ট করার জন্য কমান্ডটা হচ্ছে গেট পোস্ট অরিজিন মাস্টার। তো এইটা কমান্ড ফিক্স, গেট পুশ অরিজিন, এই তিনটা আর কি বলা যায় ওয়ার্ড, এটা ফিক্স। এবং পরে যে আমরা ব্রাঞ্চের নাম দিলাম এটা আপনার চেঞ্জ হবে। ধরেন এখানে মাস্টার ব্রাঞ্চ আছে, মানে এই রিপোজিটরিতে শুধুমাত্র মাস্টার ব্রাঞ্চটাই আছে, যার কারণে আমি মাস্টার ব্রাঞ্চে পোস্ট করবো। এখানে যদি মাস্টার ওয়ান বা মেইন নামে আরো যদি কোনো ব্রাঞ্চ থাকে সেই ব্রাঞ্চের নাম লিখে দিলেই সরাসরি সেই ব্রাঞ্চে তখন আপডেট হয়ে যাবে। তো আমি ক্লিক দেবো। ওকে, কোড আপডেট হয়ে গেছে। তো আমি যদি এখন গিটহাবে যাই, রিফ্রেশ দিই। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমরা যে হ্যালো টু হ্যালো থ্রি অ্যাড করলাম এটা চলে আসছে অলরেডি। এবং আরেকটা এখানে মেইন যে বিষয়, এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কখন আপডেট করছে। এটা 3 মিনিট আগে আমি কমিটটা করছিলাম। আমি যখন কমিটটা অ্যাড করব, যখন আমি গিটহাবে অ্যাড করার জন্য গিট অ্যাড কমান্ডটা দিব, কমান্ড দেওয়ার পরে যখন আমি গিট কমিটের যে কমান্ডটা থাকবে ওইটা যখন ইউজ করব, তখন আপনার এটা একটা হিস্টোরির মতো ক্রিয়েট হয়ে যাবে। এটাকে তখন আপনি কি বলতে পারেন আর এটাকে হিস্টোরি বলতে পারেন আর কি।
এটা দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন যে কোডের কোথায় কি চেঞ্জ করছেন, এভরিথিং। তো আমি 3 মিনিট আগে চেঞ্জটা নিয়ে আসছি। তো আরেকটা অপশন এখানে দেখতে পাচ্ছেন, কমিটস হিস্টোরির একটা আইকন দেওয়া আছে। তো এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর একদম পুরা একদম হিস্টোরি একটা টেবিল ওপেন হচ্ছে। দেখেন, আমরা ফার্স্ট কমিট করছিলাম হচ্ছে 8 মার্চ, মানে আমাদের যেদিন ফার্স্ট ক্লাস ছিল আর কি। তো ওই ক্লাসে আমরা শুধুমাত্র হ্যালো লিখে অ্যাড করছিলাম এখানে, এবং সেটা দেখাচ্ছে। আমি হ্যালো লিখে অ্যাড করছিলাম এবং আমার গিটহাবের যে আইডি এটা দেখাচ্ছে, এবং এখানে একটা টাইম স্ট্যাম্প আইডি থাকতেছে। তো আমি যদি এটাতে ক্লিক করি, আহ এই কমিটটাতে যদি ক্লিক করি, আমি দেখতে পারবো আমি কি অ্যাড করছিলাম বা কি চেঞ্জ করছিলাম। তো তখন শুধুমাত্র আমি জাস্ট এই যে একটা হ্যালো, এটা অ্যাড করছিলাম। এখানে একটা প্লাস সাইন দেখতে পাচ্ছেন এবং গ্রিন কালার, এটা মানে এখানে হচ্ছে আমি অ্যাড করছি। অ্যান্ড আমি যদি আজকের কমেন্ট গুলো দেখি, আমি যে হ্যালো চ্যাট করলাম এই কমেন্টটা যদি আমি ট্রাই করি দেখার, তো সেই ক্ষেত্রে দেখতে পাবো যে দেখেন, এখানে আমি হ্যালো টু যেটা ছিল এটা এখানে রিমুভ করে দেখাচ্ছে, এবং পরবর্তীতে যে আমি দুইটা চেঞ্জ নিয়ে আসছি সেটা এখানে সরাসরি দেখাচ্ছে, একসাথে আমি এটা পোস্ট করছি। তো এইভাবে চাইলে আপনি কোডের লাইন বাই লাইন হিস্টোরি দেখতে পাবেন যদি আপনি গিটহাব ফলো করেন বা গিট ফলো করেন সেক্ষেত্রে। তো এইটার যে বেনিফিট বলা যায়, এটার বেনিফিট বলতে আহ মানে ধরেন আপনারা একটা একটা প্রজেক্টে কাজ করতেছেন, ধরেন ইউনিভার্সিটির একটা ইভেন্ট ম্যানেজমেন্ট একটা প্রজেক্টে কাজ করতেছেন, এবং আপনারা 4জন ডেভেলপার আছেন। একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার, একজন ব্যাক এন্ড ডেভেলপার, একজন হচ্ছে ডাটাবেস আর কি মেনটেন করে, এবং একজন লগ ইন সিস্টেম বা অথেন্টিকেশন সিস্টেম নিয়ে কাজ করতেছে। তো সেক্ষেত্রে ধরেন ব্যাক এন্ড ডেভেলপার তো ব্যাক এন্ড বানাবে, ব্যাক এন্ডে আপনার এপিআই থাকে, তারপরে আদার্স যে বিষয়গুলো থাকে এগুলা আর কি নিয়ে সে কাজ করছে, এবং ফ্রন্ট এন্ড ডেভেলপার যে ডিজাইনটা থাকে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত ফ্রন্ট এন্ড একটা। তো ব্যাক এন্ডে যদি কোনো কিছু চেঞ্জ নিয়ে আসে, ধরেন এখানে টাইটেল, ধরেন এটা রিপোজিটরি টাইটেল। তো ধরেন ব্যাক এন্ড ডেভেলপার এই টাইটেল নেমটা পরবর্তী যে আপডেটটা নিয়ে আসছে, আপডেটে একটা ভুল করছে, মিস্টেক করছে। যে ধরেন টাইটেল লিখতে গিয়ে লাস্টের ইটা বাদ দিচ্ছে, ধরেন TITLE, ইটা বাদ দিয়ে মিস্টেক করে এল পর্যন্ত রাখছে। এটা ভুল হয়েছে, ভুল হওয়ার কারণে ধরেন কোডটা হচ্ছে আপনার পুশ দিয়ে দিছে। দেওয়ার পরে সার্ভারে যখন আপনি এই রিপোজিটরিটা ওপেন করতেছেন তখন দেখতেছেন এখানে কোনো কিছু শো করতেছে না, এখানে একদম ব্ল্যাঙ্ক আসতেছে। সেক্ষেত্রে অবশ্যই আপনার চেক দিতে হবে যে আসলে কোথায় কি হয়েছে, এটা তো খুঁজে বের করতে হবে, কারণ প্রবলেম যেহেতু একটা হয়েছে সলিউশন তো বের করতে হবে। তো এইটার জন্য তখন ফ্রন্ট এন্ড ডেভেলপার চেক দিবে যে লাস্ট কোন চেঞ্জটা হয়েছে। তো সে সরাসরি সেই কমিটে হিস্টোরি দেখবে যে লাস্ট কখন কখন আপডেট হয়েছে, এবং সে দেখতে পারবে ফ্রন্ট এন্ড কখন আপডেট হয়েছে। এখানে এভরিথিং হিস্টোরি এখানে লেখা থাকবে, এভরিথিং, মানে আপনি যদি এখানে একটা লাইনও চেঞ্জ করেন সেটা যদি গিটহাবে পোস্ট দেন সেটাও এখানে লেখা থাকবে, মানে এখানে দেখতে পারবেন আর কি। তো যখন মানে যে ইনভেস্টিগেট করবে আর কি, সে যখন এসে দেখবে যে হ্যাঁ এখানে ব্যাক এন্ড ডেভেলপার একটা চেঞ্জ নিয়ে আসছে, চেঞ্জ নিয়ে আসার সময় টাইটেলের ইটা মিস করছে, তো তখন সে ব্যাক এন্ড ডেভেলপারকে বলবে যে আপনি এই জিনিসটা মডিফাই করেন, অথবা ফ্রন্ট এন্ড ডেভেলপারকে বলবে আপনি এই জিনিসটা মডিফাই করেন। যে কোনো একজনের মডিফাই করলেই হবে, যেহেতু ফ্রন্ট এন্ডটা আগে থেকেই ফুল একদম যে টাইটেলের কারেক্ট ওয়ার্ড এটার উপর লেখা হয়েছে। তো ব্যাক এন্ড ডেভেলপার জাস্ট তার জিনিসটা ফিক্স করে দিলে দেখবেন যে কোডটা আবার ঠিক মতো রানিং, এবং প্রজেক্টটাও ঠিক মতো চলতেছে। তো এইভাবে গিটহাবটা আর কি আমাদেরকে বেনিফিট দেয় বলা যায়। তো এই বিষয় নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে বা কেউ কোনো বিষয় বোঝেন নাই এমন? এওয়ান, জি বলেন। ভাইয়া আপনাকে আগেও বলছিলাম আমি লাস্ট ক্লাসটা করিনি। লাস্ট ক্লাসে আসলে কি টপিকটা করাইছেন ওই হিসাব করলে মানে আজকে অনেক কিছু বুঝি নাই আর কি, যেহেতু লাস্ট ক্লাসে গ্যাপ ছিল। মানে কোন কোন টপিক করেছেন
ওই স্পেসিফিক নিয়মগুলো দিয়ে আমি একটু দেখে তারপরে এটা আজকে যেহেতু এই ভিডিওটা রেকর্ড করছে তাহলে আমার একটু বুঝতে সুবিধা হতো। ওকে, তো আমাদের লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে একটি রিপোজিটরি ক্রিয়েট করে গিটহাবে। তো আমরা লাস্ট ক্লাসে এই রিপোজিটরিটা ক্রিয়েট করছিলাম, পাবলিক রিপোজিটরি, তারপর হচ্ছে প্রাইভেট রিপোজিটরি, দেন এইগুলোতে কিভাবে হচ্ছে সেট আপ করে কিভাবে আপনার পাবলিক রিপোজিটরিটা সেট আপ করবেন, মানে এসবই আর কি বেসিক জিনিসগুলো আমরা দেখেছিলাম। তো এইগুলা আপনি চাইলে ইউটিউব থেকে একটু ঘাটলে এটা পেয়ে যাবেন যে কিভাবে রিপোজিটরি ক্রিয়েট করেন। জাস্ট এটা দেখলে আপনি আজকের জিনিসগুলো বুঝতে পারবেন। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে রিপোজিটরিতে কিভাবে কোড আপলোড দেয়। এটা আমি লাস্ট ক্লাসে টাস্ক দিয়েছিলাম, তো এটা একটু দেখে নেবেন। আজকে আমি একটু আগে দেখালাম যে কিভাবে গিট অ্যাড করে। তো এই কমান্ড, যে গিটহাবের একটা রিপোজিটরি ক্রিয়েট করার পরে দেখবেন ওখানে অনেকগুলো কমান্ড দেওয়া থাকে, যে গিট অ্যাড, তারপরে হচ্ছে গিট কমিট, গিট পোস্ট, মানে এই যে বেসিক যে কমান্ড গুলো থাকে, তো এই কমান্ড গুলো আপনাকে মাস্ট মুখস্থ রাখতে হবে। যখন আপনি নতুন রিপোজিটরি ক্রিয়েট করবেন সেক্ষেত্রে আপনার কিছু স্পেসিফিক কমান্ড আছে, ওইগুলো ফলো করতে হবে। এবং যদি এক্সিস্টিং রিপোজিটরি হয়, এক্সিস্টিং রিপোজিটরির ক্ষেত্রে আজকে যে আমি মেথড গুলো দেখাইলাম এভাবে আর কি ফলো করতে হবে। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে আজকে আমি হচ্ছে ওপেন সোর্স একটা কন্ট্রিবিউশন কিভাবে করতে হয় এটা দেখাইতে চাইছিলাম। তো আমি একটু দেখাই। ওকে, ওকে। তো আপনারা একটা রিপোজিটরি দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে স্টলওয়ার্ড। এটা একটা হচ্ছে ওপেন সোর্স প্রজেক্ট। তো এই প্রজেক্টটা মূলত একটা মেইল সার্ভার। আমরা যে ইমেল গুলো ইউজ করি, গুগল, জিমেইল, তারপরে হচ্ছে হটমেইল, আউটলুক, এগুলা ইউজ করি না, এগুলোর হচ্ছে একটা বিকল্প ওপেন সোর্স একটা প্রজেক্ট। তো এখানে একটা পুরো মেইল সার্ভার বানাই দেওয়া আছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতেছি। জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, তো এই প্রজেক্টটা হচ্ছে একটা মেইল সার্ভারের। তো এখানে আপনি কাস্টম মেইল সার্ভার, আপনার যে কাস্টম ডোমেইন থাকবে এটা দিয়ে একটা মেইল সার্ভার বিল্ড করতে পারবেন। আমার স্ক্রিনটা একটু ফ্রিজ হয়ে গেছে। ছুটিতে বাড়িতে চলে আসছি যার কারণে পিসিতে দেখাতে পারতেছি না। তো একটা ল্যাপটপ ইউজ করতেছি, ল্যাপটপটা লো কনফিগারেশনে, যার কারণে প্রবলেম হচ্ছে একটু। ভাইয়া কি প্রেজেন্ট করা অফ করে দিছেন? না, আমার হচ্ছে স্ক্রিনটা একটু স্ট্যাক হয়ে গেছে, তো ল্যাপটপে দেখতে প্রেশার বেশি পড়ছে।
আচ্ছা ভাইয়া। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, তো ওপেন সোর্স প্রজেক্ট সম্পর্কে কারো আইডিয়া আছে? ওপেন সোর্স প্রজেক্ট গুলা কি? এনিওয়ান? কারো আইডিয়া নেই? না। It's open আমি to বলি, collaborate for all এমন type. এমন বললেও চলে, বাট এটা মূলত আপনার বিভিন্ন অর্গানাইজেশন থাকে যারা হচ্ছে ফ্রিতে আপনার জিনিস দেয়, এমন বলা যায়। ধরেন, এই আমি যদি এই রিপোজিটরি কথাই বলি, এই যে স্টল ওয়ার্ড যেটা দেখতে পাচ্ছেন, এটা মূলত একটা মেইল সার্ভার, ইমেইল সার্ভার আর কি। তো ইমেইল সার্ভারের কাজ কি, যে একটা ইমেইল অ্যাড্রেস ক্রিয়েট করবে, দেন আরেকটা ইমেইল অ্যাড্রেসের সাথে আর কি কমিউনিকেট করবে। তো আমি যদি এই ইমেইল সার্ভারটা ইউজ করি, সেক্ষেত্রে আমি কি বেনিফিট পাবো? যে এখান থেকে আমি আমার কাস্টম যে ডোমেইনটা থাকবে, ডোমেইন তো চেনেন অবশ্যই সবাই। জি ভাই। ওকে, যারা চেনেন না তাদের জন্য একটু বলি। তো আপনাদের যে ইমেলটা আছে স্টুডেন্ট ইমেল, সেখানে দেখবেন লেখা আছে diu.edu.bd। তো এইটা হচ্ছে ডোমেইন। তো আপনি যদি diu.edu.bd দেন, .edu.bd, আচ্ছা এটা মেবি অফ করে রাখছে। হ্যাঁ, দেখেন আমাদের কিন্তু ড্যাফোডিলের যে ওয়েবসাইট আছে এখানে নিয়ে গেল এই ডোমেইনটা। তো এইটাই মূলত, যে আমরা যে অ্যাড্রেসটা দেখি বা ইউআরএল যেটা বলি, এটাই মূলত ডোমেইন। এবং ডোমেইনে কিছু কন্ডিশন থাকে, এগুলো নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। তো আপনার যদি একটা কোম্পানি থাকে, যে ধরেন XYZ একটা কোম্পানি, তো আপনি একটা ডোমেইন কিনছেন xyz.com। তো আপনার এখন একটা মেইল সার্ভার দরকার। এখন আপনি যদি একটা প্রফেশনালিজম মেনটেন করতে চান, সেক্ষেত্রে তো আপনার একটা কাস্টম, একটা প্রফেশনাল ইমেল তো লাগবে, বিজনেস ইমেল। তো এইটার জন্য অলরেডি এক্সিস্টিং অনেক সলিউশন থাকে। যেমন গুগলের যেটা আছে, আমাদেরকে ডেফিনেটলি যেটা প্রোভাইড করে এটা হচ্ছে গুগলের। তো আরো আছে মাইক্রোসফটের আছে, দেন আরো আদার্স অনেক মানে কোম্পানি আছে যারা হচ্ছে এরকম মেল সার্ভার আর কি প্রোভাইড করে।
এবং সেখানে একটা ভালো অ্যামাউন্ট পে করতে হয়। তো গুগলের যেটা আছে এটাতে যদি কাস্টম কোনো প্ল্যান কেউ ইউজ করে সেক্ষেত্রে প্রতিটা মেইল বক্সের জন্য মোটামুটি $60 বলা যায়। যে একটা অ্যাড্রেস ক্রিয়েট করলো, ইমেল অ্যাড্রেস, ওই ইমেল অ্যাড্রেসের পরিবর্তে $60 পে করতে হয়। মানে এটা নর্মাল আর কি, যদি কেউ কাস্টম বিজনেস ইমেল বানাতে চায় সেক্ষেত্রে। এবং এই বেনিফিট গুলা আপনি কিন্তু টাকার বিনিময়ে পাচ্ছেন, তাই না, গুগলের কাছ থেকে। বাট এরকম অনেক ডেভেলপার আছে যারা হচ্ছে এরকম শখের বসে কাজ করে বলা যায়, যে তারা একটা মেইল সার্ভার বানাইছে নিজের ইচ্ছায়। তো সেখান থেকে যেন সবাই ফ্রিতে এগুলো ইউজ করতে পারে, যে প্রতিটা মেইল বক্স যে ক্রিয়েট করতেছে এই মেইল বক্সের জন্য যেন পে করতে না হয়। এই জন্য তারা একটা ওপেন সোর্স প্রজেক্ট লঞ্চ করছে, সেটা হচ্ছে স্টলওয়ার্ড। তো এই প্রজেক্টের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন একদম পুরো কোড দিয়ে দেওয়া আছে। এটা একদম পুরো একটা একদম সিস্টেম বলা যায়। আপনি যদি এটা কোনো সার্ভারে ডিপ্লয় করেন, ডিপ্লয় করার পরে সেখান থেকে আপনি চাইলে আপনার যে বিজনেস ইমেল আছে এগুলো ক্রিয়েট করতে পারেন। তো সেটা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে এখানে দেখেন যে কতগুলা লোক এখানে একসাথে কোড করে। কন্ট্রিবিউটর লিস্ট দেওয়া নেই এখানে থাকার কথা। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি না, এখানে হচ্ছে আপনার, ও আচ্ছা, এটা তো মেইন না। হ্যাঁ, দেখেন এখানে কন্ট্রিবিউটর কত। আপনার এখানে 50 জন এই প্রজেক্টে কাজ করতেছে, এবং তারা উইদাউট এনি কস্ট একদম ফ্রিতে কাজ করতেছে। তো এখানে যার যখন যেটা প্রয়োজন, ধরেন এই ইমেল সার্ভারে ধরেন কোন একটা ফিচার মিসিং, তো মিসিং থাকলে আপনার যদি এটা দরকার লাগে, তো চাইলে আপনি এই রিপোজিটরিটা ক্লোন করে সেখান থেকে আপনি কোডটা আপডেট করতে পারেন। আপডেট করে আপনার নিজ ইচ্ছা মতো জিনিসটাকে আরো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখানে যারা কন্ট্রিবিউট করছে একদম উইদাউট এনি কস্ট, একদম ফ্রিতে কন্ট্রিবিউট করছে নিজ ইচ্ছা। এবং যদি দেখি, আমি একটা দেখে ট্রাই করি। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি একদম যে কমিটের যে আর কি বলা যায় স্ট্যাটিস্টিক্স বা চার্ট যেটাই বলেন, কে কতগুলো কমিট করছে, কে কোন চেঞ্জ নিয়ে এসছে, এখানে সবার একটা লিস্ট চলে আসবে। দেখেন এই মেম্বার, এই মেম্বার জাস্ট 3টা লাইন কোথাও চেঞ্জ করছে, জাস্ট 3টা লাইন, এবং একটা কমিট করছে, এবং এটাই তার কন্ট্রিবিউশন। এবং এনার ক্ষেত্রে দেখেন ইনি জাস্ট 45টা লাইন চেঞ্জ করছে, একটা লাইন রিমুভ করছে, এটাই তার কন্ট্রিবিউশন। তার মানে এখানে তার যতটুকু দরকার বা সে মনে করে সে মানে ততটুকু করতে পারবে, ততটুকুই সে এখানে কন্ট্রিবিউট করছে। এটাই মূলত ওপেন সোর্স প্রজেক্ট। তো আপনি যদি একজন ভালো মানের কোডার হন, বা আপনার কাছে যদি আরো বেশি নলেজ থাকে যে এখানে আর বেটার কোনো কিছু নিয়ে আসতে পারেন বা বেটার সার্ভিস দিতে চান মানুষজনকে ফ্রিতে, সেক্ষেত্রে আপনি এখানে চাইলে কন্ট্রিবিউট করতে পারেন। তো কন্ট্রিবিউট করার যে প্রথম স্টেপটা থাকে, আপনার যে মেইন রিপোজিটরিটা থাকবে, মানে আপনি যে রিপোজিটরিতে কন্ট্রিবিউট করবেন বা যে প্রজেক্টে কন্ট্রিবিউট করবেন। আচ্ছা, এটার আগে একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে ব্রাঞ্চ। তো এখানে দেখেন এই প্রজেক্টে কতগুলো ব্রাঞ্চ আছে। এখানে যদি দেখেন 12টা অ্যাক্টিভ ব্রাঞ্চ আছে। তো এখানে দেখেন ব্রাঞ্চের নামগুলো, এখানে হচ্ছে এগুলো হচ্ছে ভার্সন আপডেট করছে। দেখেন প্রতিটা ব্রাঞ্চের নাম কিন্তু ডিফারেন্ট, তাই না। এখানে দেখেন এই আপডেটটা নিয়ে আসছে যে ডিফারেন্ট বট, কার্গো, ডেডপুল, এটা একটা লাইব্রেরি আপডেট করছে। তো এইটাও একটা আপনার ব্রাঞ্চ ক্রিয়েট করছে, যে কোন আপডেটটা সে নিয়ে আসছে
সেটা এখানে নাম দিচ্ছে, দেখেন এখানে রয়্যাল রেজিস্ট্রারি ভার্সন, এখানে ভার্সন সহ একটা ব্রাঞ্চ ক্রিয়েট করছে। তারপরে হচ্ছে এখানে দেখেন আরেকটা ভার্সন আপডেট করছে লাইব্রেরি। মানে বলা যায় এখানে যত রকমের ফিচার্স অ্যাড হবে নতুন নতুন বা নতুন নতুন চেঞ্জ নিয়ে আসবে, সবগুলাকে নতুন একটা ব্রাঞ্চে আপনার আপডেট করবে। ব্রাঞ্চে আপডেট করার পরে দেন আপনার যে পুল রিকোয়েস্টের যে জিনিসটা আছে এটা ইউজ করবে। এটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি দেখাই ফার্স্টে আপনি কিভাবে এটাতে আর কি কন্ট্রিবিউট করবেন। করার জন্য এই যে রাইট সাইডে দেখেন ফর্ক লেখা আছে, ফর্ক। তো এই প্রজেক্টটা আপনাকে ফর্ক করতে হবে, এটাই ফার্স্ট রিকোয়ারমেন্ট। মানে এই ফর্ক মানে হচ্ছে ক্লোন করা আর কি, সোজা কথা। আপনি এই প্রজেক্টটা আপনার যে গিটহাব আছে সেখানে আপনি এটা ক্লোন করবেন। তো এখানে আমার অলরেডি এটা ক্লোন করা আছে। তো এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে চাইলে আপনার রিপোজিটরিতে মানে আপনার গিটহাবে যে ক্লোনটা হবে, ক্লোনের নামটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে ডিসক্রিপশন চেঞ্জ করতে পারেন। এভরিথিং করার পরে যে ক্রিয়েট এ ফর্ক এখানে ক্লিক করলে এটা আপনার ক্লোন হয়ে যাবে। তো আমার এখানে অলরেডি ক্লোন করা আছে, তো আমি সেটা দেখাই। তো এই যে আমার এখানে ক্লোন করা দেখতে পাচ্ছেন, লাস্ট উইক আমি এটা ক্লোন করছি। তো ক্লোন করার পরে এখন এটা একদম ফিক্সড। আপনি যখন এটা ক্লোন করবেন, এখানে ওই সময় ব্যতীত তার পরবর্তীতে যে চেঞ্জ গুলো আসছে এখানে কিন্তু আসে নাই। এই ক্লোন যে রিপোজিটরি আছে এখানে কিন্তু নতুন কোনো চেঞ্জ আসে না। আমি লাস্ট 1 সপ্তাহ আগে যে ক্লোনটা করেছিলাম ওই ক্লোনটা এখানে আছে। তো এখানে আসার পরে আপনার একদম সেম প্রসেস। এই রিপোজিটরিটা ক্লোন করবেন, এই যে গিট ক্লোন মানে ভিএস কোড আর কি, আমি যে কমান্ড গুলো দেখালাম একটু আগে, যে কোডে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার রিপোজিটরি যে ইউআরএল আছে এটা পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পরে সরাসরি ভিএস কোডে যাবেন। ভিএস কোডে যাওয়ার পরে আমি একটু দেখাতে পারতেছি না কারণ লো কনফিগারেশনে ল্যাপটপ ইউজ করতে, সেটা আবার হ্যাং করবে, অলরেডি হ্যাং করছিল। তো সেম প্রসেস আমি জাস্ট তাও একটু দেখাই। সেই ওকে। তো এই রিপোজিটরির যে গিট ইউআরএলটা আছে এটা জাস্ট কপি করবেন। কপি করার পরে যে সেম কমান্ড গিট, আচ্ছা এখন রেডি হয় না। ওকে, গিট ক্লোন দেওয়ার পরে আপনার যে রিপোজিটরি ইউআরএলটা কপি করছেন ওইটা জাস্ট এখানে পেস্ট পেস্ট করে দিলেই, এন্টার বাটন দিলেই আপনার এটা পুরোটাই কপি হয়ে যাবে, মানে আপনার ভিএস কোডে চলে আসবে সরাসরি। অথবা এখানে আরেকটা অপশন আছে, এখানে যে কোড স্পেস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আহ এই যে লোকাল এর রাইট সাইডে কোড স্পেস। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সার্ভারে মানে ভিএস কোডের যে সার্ভার আছে, সরি ভিএস কোড না মানে গিটহাবে যে সার্ভার আছে, এখানে একটা ভিএস কোড আপনার জন্য রেডি হয়ে যাবে। মানে একদম বলা যায় ক্লাউডে, এখানে আপনি সরাসরি ক্লাউড থেকে কোড করতে পারবেন। একদম সেম টু সেম ভিএস কোডের কপি বলা যায়। আমি এখন থেকে দেখাচ্ছি একটা ক্লিক করে। সেম টু সেম দেখতে পাচ্ছেন, এখানে একটা ভিএস কোড ওপেন হয়েছে। এটা কিন্তু আমার ল্যাপটপ না, এটা আপনার হচ্ছে গিটহাবে যে সার্ভার আছে ওখান থেকে সরাসরি রান হচ্ছে। তো এখানে সব রিসোর্স একদম গিটহাব থেকে ইউজ হবে, আমার লোকাল থেকে কিছু ইউজ হবে না। জাস্ট আপনার ইন্টারনেট কস্ট যাবে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে একদম সেম টু সেম এখানে যে ফাইলগুলো ছিল সব ফাইল এখানে চলে আসছে, একদম সেম টু সেম, কোনো চেঞ্জ নেই। তো আপনারা যখন গিট ক্লোনের যে কমান্ড আছে ওইটা দিয়ে যখন পেস্ট করে ক্লোন করবেন, বা আপনাদেরকে দেখালাম যে এক্সটেনশন, এটা ইউজ করে আপনারা কপি করতে পারেন।
করার পরে আপনাদের যে প্রয়োজন মানে আপনারা যে চান এই জিনিসটা আমি চেঞ্জ করে নিতে চাই নিজের মন মতো করে, বা আমি এই জিনিসটা সবার জন্য এই আপডেট করতে চাই, মানে যেটা মনে চায় আপনি যে পার্টটুকুই চেঞ্জ করেন না কেন। ধরেন আমি সামারি যেটা আছে এখানে আমি একটা চেঞ্জ করি, আচ্ছা না, রিডমি ফাইল একটা চেঞ্জ করি। ওকে, তো এখানে জাস্ট একটা আমি চেঞ্জ নিয়ে আসি, নাম দিই হচ্ছে হ্যাশ এমডি, এখানে আমার নামটা দিলাম, দেওয়ার পরে সেন্ড প্রসেস হিট অ্যাড, অ্যাড হয়ে গেল। একটা কমিট মেসেজ দিতে হবে, গেট কমিট এন্ড, added। তো এই কমিট মেসেজের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যারা বিগিনার আছেন অনেকেই আর কি বোঝেন না এখানে কি মেসেজটা লিখবেন, বা অনেকেই এখানে অনেক মানে উল্টাপাল্টা জিনিস লিখে রাখেন, বাট এটা করবেন না। আপনারা ট্রাই করবেন এক্সাক্ট যে জিনিসটা চেঞ্জ করছেন ওইটাই এখানে কমিটে জাস্ট সামারি আকারে লেখা, কারণ পরবর্তীতে যদি বড় কোনো বা মেজর কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এটা ইজিলি ট্র্যাক করতে পারবেন এবং সলভ করতে পারবেন। তো অবশ্যই কমিট মেসেজ যেটা সেটা লেখার সময় আগে সতর্কতা অবলম্বন করবেন বলা যায়। তো দিলাম, দেওয়ার পরে হচ্ছে এটা কোন ব্রাঞ্চে পুশ দেবো আমি, এটা মেইন ব্রাঞ্চ আছে। তো চাইলে আমি এখানে আরেকটা ব্রাঞ্চও ক্রিয়েট করতে পারি নতুন, অথবা আমি চাইলে সরাসরি মেইন ব্রাঞ্চ যেটা আছে এখানে করতে পারি। তো আমি মেইন ব্রাঞ্চে পুশ দিই, ওকে, আমি যদি একটু রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবো চেঞ্জটা। ওকে, দেখতে পাচ্ছি এখানে আমার নামটা চলে আসছে এমডি মোজাহিদ। এবং আমরা যদি কমিট হিস্টোরিতে যাই, কমিট হিস্টোরিতে গেলেও দা যে লাস্ট কমিটটা করলাম এমডি মোজাহিদ অ্যাডেড, দেখতে পাচ্ছেন এটা আমি লাস্ট আপডেট করছি। তো এখানে চাইলেও আমি যদি ক্লিক করি তাহলে ডিটেলসে দেখতে পাবো আমি কোন জিনিসটা চেঞ্জ করছি বা কোন লাইনে চেঞ্জ করছি স্পেসিফিক ভাবে। তো এটা তো অলরেডি দেখাইলাম, তারপর আরেকবার দেখাই যে এই যে দেখেন একদম কোথায় অ্যাড করছি, এখানে কোনো আমি ডিলিট করি নাই যার কারণে এখানে কোনো ডিলিটেড ডাটা দেখাচ্ছে না। এখানে লেফট সাইডে আপনার যে ওল্ড ভার্সন মানে আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে আসছেন, মানে আগে কিরকম ছিল পরে কিরকম, এটা আর কি বোঝানোর জন্য এই দুইটা সাইট ইউজ করা হয়। তো আমরা আবার মেইন রিপোজিটরিতে আসি, আসার পরে এখানে যেহেতু আমি একটা চেঞ্জ করলাম, ধরেন এই চেঞ্জটা আপনি কোনো একটা ফিচারের ক্ষেত্রে করছেন, মেইল সার্ভারে বড় কোনো ধরনের সিকিউরিটি আপডেট বা আপনার কাছে যেটা মনে হয় আর কি মানুষের জন্য উপকারে আসতে পারে এই ধরনের কোনো একটা চেঞ্জ করার পরে এটা আপনি পুশ দিয়ে দিচ্ছেন অলরেডি গিটহাবে, কিন্তু এটা তো আপনার কাছে আছে কারণ এই আপনি যে চেঞ্জটা নিয়ে এসেছেন এটা কিন্তু আপনার যে ক্লোন করা রিপোজিটরি এখানে চেঞ্জ হয়েছে, এটা কিন্তু এখনো যে মেইন রিপোজিটরি যেটা আর কি অফিসিয়াল রিপোজিটরি ওখানে কিন্তু চেঞ্জ হয় না। ওখানে যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনাকে একটা পুল রিকোয়েস্ট করতে হবে। আপনি সরাসরি চাইলে যেখানে কন্ট্রিবিউট বাটন আছে এখানে ক্লিক করেও সরাসরি পুল রিকোয়েস্ট করতে পারেন, অথবা আপনি এই পুল রিকোয়েস্টে যাবেন, যাওয়ার পরে যে নিউ পুল রিকোয়েস্ট, দেন এরকম একটা ইন্টারফেস আসবে যে আপনি কি কি চেঞ্জ করছেন এভরিথিং এখানে শো করবে। আমি লাস্ট এই যে চেঞ্জ করছিলাম মানে নিজেই চেঞ্জ করছিলাম আর কি, এগুলো শো করতেছে। এগুলোর মেইন রিপোজিটরির সাথে যেহেতু আমি এখন অ্যাড করি নাই সেজন্য এখানে দেখাচ্ছে। তো আপনি যদি ফার্স্টে কোনো কিছু করে থাকেন মানে ফার্স্টে যদি আপনি চেঞ্জ করে থাকেন, এই যে দেখেন লাস্ট আমি হচ্ছে কি করছিলাম,
তো আপনাদের তখন জাস্ট এইটা শো করবে, বাকি এগুলো শো করবে না, আপনার যে হিস্টোরি গুলো আছে এগুলো শো করবে না। মানে আপনি যাই চেঞ্জ করেন, যতক্ষণ না আপনি এটা মেইন রিপোজিটরিতে অ্যাড করবেন ততক্ষণ পর্যন্ত এটা এরকম হিস্টোরি শো করবে। তো এখান থেকে রিপোজিটরি সিলেক্ট করতে হবে আসলে কোন রিপোজিটরিতে আপনি এটা আর কি আপডেট করতে চান। তো এখানে দেখেন দুইটা অপশন দেওয়া আছে, এই যে বেস রিপোজিটরি। তো এখানে আপনি রিপোজিটরির যে নাম সেটা এখানে দেখতে পারবেন। যেহেতু এই যে স্টলওয়ার্ড ল্যাব, স্টলওয়ার্ড এটা হচ্ছে মেইন রিপোজিটরি, যেটা আর কি অফিসিয়াল রিপোজিটরি, সেটার নাম শো করতেছে। অ্যান্ড যেখানে বেস লেখা আছে এটা হচ্ছে ব্রাঞ্চ, মানে ওইটার আমি মেইন ব্রাঞ্চে আমি আপডেটটা করতে চাই। তো এখানে একটা অ্যারো সাইন দেখতে পাচ্ছেন। অ্যারো সাইন মানে আপনার হচ্ছে এই পাশে, মানে এটা হচ্ছে ফ্রম, এটা হচ্ছে টু। অ্যারোর যে রাইট সাইড থাকবে এটা হচ্ছে ফ্রম, মানে এখান থেকে এখানে আপডেট হবে। তো এই যে টুতে যে রিপোজিটরিটা থাকবে, আপনার ফ্রম রিপোজিটরি থেকে এই টু রিপোজিটরিতে ডাটাগুলো আপডেট হবে। তো আমার ফ্রম রিপোজিটরি দেখেন এখানে হেড রিপোজিটরি লেখা আছে। তো এখানে আমার যে ক্লোন করা রিপোজিটরি, দেখেন আমার ইউজার নেম স্ল্যাশ স্টলওয়ার্ড লেখা। তো এই রিপোজিটরির যে মেইন ব্রাঞ্চ, আমি আপডেটটা কিন্তু মেইন ব্রাঞ্চে করেছি অলরেডি। এখানে কিন্তু আরো দুইটা ব্রাঞ্চ আছে, আমি এই দুইটা ব্রাঞ্চের গুলো আমি পুল রিকোয়েস্ট করব না। তো আমি আমার যে মেইন ব্রাঞ্চ এখনই চেঞ্জ করলাম, এটা আমি পুল রিকোয়েস্ট করবো। তো এটার জন্য যে মেইন ব্রাঞ্চ আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন যে কোন কোন চেঞ্জ গুলো আপনি নিয়ে এসেছেন। মানে এই যে মেইন যে অফিসিয়াল যে রিপোজিটরি আছে ওইটার সাথে আপনার চেঞ্জ করা রিপোজিটরির পার্থক্য, মানে আপনি কি কি চেঞ্জ করছেন এভরিথিং, এই হিস্টোরি গুলা। তো এখানে এটা শেষের পরে এখানে কি লেখছে, অ্যান্ড ওনার অফ দিস রিপোজিটরি লিমিটেড অ্যাবিলিটি টু রিকোয়েস্ট। তো তার মানে এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে যে ওনার আছে, যে হচ্ছে সবাইকে এখানে আর কি কোলাবোরেশন করার পারমিশন দিবে না, এটা। বাট আমি আরেকটা রিপোজিটরি দেখাই জিনিসটা। আচ্ছা, শুরুতে আছে। এখানে ওকে। ওকে, এই রিপোজিটরিটা হচ্ছে আপনার মূলত আমাদের যে মেট্রো রেল আছে, মেট্রো রেলের হচ্ছে অফলাইন যে ব্যালেন্স চেক করার অ্যাপ, ওইটার একটা রিপোজিটরি। এটা হচ্ছে ওপেন সোর্স। এটার তো এটাতে আমি কিছু চেঞ্জ করছিলাম লাস্ট ইয়ারে। এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানে আমি কিছু আপডেট করছিলাম, করার পরে তো এখানে আমরা পুল রিকোয়েস্টটা দেখে কিভাবে করবো। তো এখানে আপনি সরাসরি যে কন্ট্রিবিউট থেকে পুল রিকোয়েস্ট করতে পারেন, অথবা আপনার এই যে নিউ পুল রিকোয়েস্ট দেন। আমি হচ্ছে আপনার অ্যাপসের যে ইউআইটা আছে ওটা চেঞ্জ করছিলাম। তো এখানে সব দেখাচ্ছে হিস্টোরি কি কি চেঞ্জ করছিলাম করার পরে, এটা অলরেডি পুল রিকোয়েস্ট আছে already। এখানে আপনার ক্রিয়েট এ পুল রিকোয়েস্ট একটা বাটন পাবেন এখানে, অথবা নিচে থাকবে। জাস্ট ওখানে ক্লিক করলে আপনার যে মেইন রিপোজিটরি থাকবে, এই যে এরকম চলে আসবে মেইন রিপোজিটরিতে, পুল রিকোয়েস্ট ওপেন হবে। এখানে আপনার এভরিথিং ডিটেলস আর কি লেখা থাকবে, কোথায় কি চেঞ্জ করছেন। এখানে কনভারসেশন বলা যায়, একটু মেসেঞ্জারের মতো।
কোথায় কি চেঞ্জ, এই যে আপনার অ্যাপসের ইউআই চেঞ্জ করছিলাম, এগুলো আপডেট এখানে আছে। তো এভরিথিং মানে এভাবে আর কি একটা ওপেন সোর্সে কন্ট্রিবিউট করতে পারবেন। আপনার যে চেঞ্জ গুলো আছে এখানে রিভিউ করার পরে আপনার যে ওনার থাকবে, যে মেইন রিপোজিটরি ওনার থাকবে, সে জাস্ট অ্যাপ্রুভ করে দিলেই আপনার কোডটা মেইন রিপোজিটরিতে অ্যাড হয়ে যাবে এবং ওখানে আপনার একটা কন্ট্রিবিউশন হিসেবে অ্যাড হয়ে যাবে। এবং ওপেন সোর্স কন্ট্রিবিউশন গুলো আপনার পোর্টফোলিও মানে আপনি যখন জব সেক্টরে যাবেন, আপনি যখন সিভি ড্রপ করবেন, সেক্ষেত্রে আপনার অনেক একটা বড় একটা বেনিফিট দিবে। কারণ আপনার কোডগুলো তখন মানে বলা যায় ওয়েল অর্গানাইজ হবে এবং মানে সবার জন্য আর কি আন্ডারস্ট্যান্ডেবল হবে আর কি বলা যায়। তো এক্ষেত্রে সবাই ট্রাই করবেন একটু ওপেন সোর্সে কন্ট্রিবিউট করার। আর আপনারা তো এখন অনেক বিগিনার, তো আপনাদের আগে কোডিংটা ভালো করে শিখতে হবে। তো আচ্ছা, এখানে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান কে কে? একটু হাত উঠাবেন, মানে শুধু ওয়েব ডেভেলপমেন্ট হ্যান্ড রাইজ করবেন। 2 জন, 3 জন, 4 জন, বাকিগুলা কি ঘুমাচ্ছে? হ্যাঁ, ওয়েবের সাথে সাথে অ্যাপ ডেভেলপমেন্ট দিকে যাওয়ারও ইচ্ছা আছে, এই জন্য আর কি। আচ্ছা, এটা আপনার একটা রিয়েলিটি বলি, সেটা হচ্ছে আপনি কখনো 2টা গোল একসাথে রিচ করতে পারবেন না। আপনাকে একটা নিয়ে আগাইতে হবে। আপনি যদি ওয়েব শিখতে চান, আপনাকে আগে ওয়েবে শিখতে হবে, ওয়েব শেখার পরে দেন আপনাকে অ্যাপসে যাইতে হবে। কারণ অ্যাপস কিন্তু একা চলতে পারে না। আপনার বর্তমানে যতগুলো অ্যাপসই দেখেন, ফেসবুক বলেন বা কাস্টম যত অ্যাপস আছে, কোনোটা কিন্তু সিঙ্গেল চলতে পারে না। এটার ক্ষেত্রে দেখবেন এর হচ্ছে মেইন ওয়েবসাইট থাকে, তারপর হচ্ছে সার্ভার গুলো কিন্তু ওয়েব বেস, বুঝছেন? তো এদের যে ব্যাক এন্ড থাকে এটাও কিন্তু ওয়েব। হ্যাঁ, সেটাই বলছি যে আগে ওয়েব ডেভেলপমেন্টটা শিখে পরবর্তীতে মানে ওয়েবে ভালো করার পর অ্যাপের দিকে যাব। মানে আপনি বললেন যে শুধু ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওকে, তাহলে আপনাদের হচ্ছে জাভাস্ক্রিপ্ট শিখতে চান কে কে কেউ জানায়? কারণ তাহলে আপনাদের জন্য একটা কোর্স নিয়ে আসতে হবে জাভাস্ক্রিপ্টের উপরে। কারণ জাভাস্ক্রিপ্ট কেন ইউজ করা হয় বা এর বেনিফিট এগুলো সম্পর্কে একটা সেশন নেব ইনশাআল্লাহ সামনে। তো আশা করি আপনাদের জন্য উপকার হবে। তো আজকের কন্ট্রিবিউশন, ওপেন সোর্স কন্ট্রিবিউশন বা গিটহাব নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু জানাতে পারেন। এ পর্যন্ত ছিল আজকে। কেউ কোনো জায়গায় বোঝেন নাই বা এনিথিং, যে কোনো কিছু। ভাইয়া প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি শুধু ফার্স্টে সি দিয়ে শুরু করবো নাকি পাইথন এরকম কিছু? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আপনি বিগিনার হন, সেক্ষেত্রে পাইথন অ্যাভয়েড করবেন ফার্স্টেই। কারণ পাইথনে আপনার যে কোডগুলো লেখা হয় এগুলো হচ্ছে অনেক শর্ট করে লেখা হয়। এখানে আপনার বলা যায় যে কোডিং এর যে টাইট কোডিং করে বলা একটা কথা আছে। তো টাইট কোডিং বলতে আপনার কোডিং এর লাইন বাই লাইন, তারপরে সেমিকলন যে বিষয়গুলো থাকে এগুলো একদম ম্যান্ডেটরি, একদম ফলো করতে হয়, এটা হচ্ছে টাইট কোড। আর পাইথনের ক্ষেত্রে দেখবেন এগুলো কিচ্ছু নাই, সরাসরি আপনি লাইন বাই লাইন লিখে যাবেন, এটা রান হয়ে যাবে। এবং দেখবেন পাইথনে কিন্তু কোড কিন্তু একবারে কম্পাইল হয় না, লাইন বাই লাইন, আচ্ছা। ইন্টারপ্রেটার বলা যেটা। তো সেক্ষেত্রে আপনার ফার্স্টে যারা বিগিনার আছেন এরা অবশ্যই পাইথন অ্যাভয়েড করবেন। আর সি মানে শেখাটাকে আমি প্রেফার করি, কারণ সি হচ্ছে আপনার মাদার ল্যাঙ্গুয়েজ করে বলা আর কি। তো সিতে যেরকম স্ট্রাকচার গুলো ফলো করা হয়, যেমন লাইব্রেরি কল করা, তারপরে হচ্ছে আপনার ফাংশন বা মেথড ক্রিয়েট করা, এগুলা অলমোস্ট অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, জাভা, তারপরে হচ্ছে আপনার পাইথন বাদে আদার্স যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, গো, এগুলোর ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট, এগুলোর ক্ষেত্রে মোটামুটি সেম বলা যায়, সবকিছু সেম।
জাস্ট আপনি সিনট্যাক্স আলাদা, ধরেন আপনি একটা ভেরিয়েবল কল করছেন পাইথন, সরি সিতে আপনার ইন্টিজার স্ট্রিং, আপনার ওই জাভাস্ক্রিপ্টের কিন্তু সেম, বাট কল করা হয় অন্যভাবে। জাস্ট এই যে সিনট্যাক্স গুলো থাকে এগুলো একটু ডিফারেন্ট থাকে, বাট যে কাজগুলো থাকে যে আপনার একটা মেথড ক্রিয়েট করা, মেথড কিভাবে সাজাবেন, মেথডের ভিতরে কিভাবে ডাটা প্রিন্ট করবেন, কিভাবে ডাটা নিবেন, কিভাবে ডাটা মডিফাই করবেন, ডাটা কিভাবে ক্যালকুলেট করবেন, এভরিথিং সেম। আজকাল আপনার যে সিনট্যাক্স এগুলো আলাদা থাকে। তো ফার্স্টের দিকে আপনার একটু সি ভালো করে শিখবেন। সি শেখার পরে আপনাদের যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, জাভার যে আমাদের যে বলা যায় ড্যাফোডিলের যে কোর্স মডিউল, এটাই ফলো করার ট্রাই করবেন। দেখবেন ইনশাল্লাহ আপনারা মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর বস হইতে পারবেন যদি এটা ফলো করেন। কারণ আমাদের ড্যাফোডিলে ফার্স্টে কি বেসিক যে প্রোগ্রামিং বলে সি, এটা শেখায়। শেখানোর পরে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা আমাদের ড্যাফোডিলে জাভাতে শেখায়, অন্য অন্য জায়গায় সি প্লাস প্লাসে শেখায়। তো আমি মনে করি জাভাতে শেখাটা আর কি আপনাদের জন্য বেটার। কারণ জাভার যে প্রজেক্ট গুলো আছে, যেমন ধরেন অ্যাপ ডেভেলপমেন্ট, আপনি সরাসরি যদি জাভার ওপিটা ভালো করে বোঝেন সেক্ষেত্রে আপনি সরাসরি অ্যাপ ডেভেলপমেন্টে যাইতে পারবেন। কিন্তু ওই যে তখন আপনি অ্যাপস এর জন্য সার্ভার বানাইতে পারবেন না, বা অ্যাপস এর যে এপিআই থেকে এগুলো কোনো কিছু বানাইতে পারবেন, শুধু অ্যাপস বানাইতে পারবেন জাভা দিয়ে। তো এটা আপনার জন্য বেনিফিট বলা যায় আর কি। ফার্স্টের দিকে আপনি যদি একটা অ্যাপ বানান সেক্ষেত্রে আপনার স্কিলটা একটু ইমপ্রুভ হবে, কিভাবে হচ্ছে অ্যাপস এর ডাটা হ্যান্ডেলিং, তারপরে হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট, এগুলো আপনি শিখতে পারবেন আর কি। তো আমার মনে হয় সি দিয়ে শুরু করাটাই বেটার যারা বিগিনার আছে। আর যারা একটু মিডল পর্যায়ে আছেন, থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার, এনারা হচ্ছে আপনারা জাভা ট্রাই করবেন, জাভা মাস্ট। ভাই একটা কোয়েশ্চেন আসলে থাকে, মানে সি তো শিখতেছি অনলাইন থেকে হোক যেখান থেকে হোক, কিন্তু দেখা যায় যে ওই প্রবলেম সলভ করতে গেলে সমস্যা হয়। তা আমি মানে কখন গিয়ে বুঝবো যে আমার সিটা পুরোপুরি হয়েছে? প্রবলেম সলভিং, আচ্ছা। প্রবলেম সলভিং জিনিসটা কিন্তু ডেভেলপমেন্ট সেক্টর থেকে একটু আলাদা। তো ডেভেলপমেন্টে কি করতে হয়, আপনার একটা প্রজেক্ট বানাইতে হয়, তারপরে হচ্ছে আহ এটাই আর কি, প্রজেক্ট মেনটেন করতে হয়, এগুলোই। বাট প্রবলেম সলভিং যেটা, এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, ধরেন নতুন কোনো ইনোভেশন টাইপের যে জিনিসগুলো হয় এগুলোর জন্য প্রবলেম সলভিংটা শেখানো হয়। আপনি যদি বেসিক সি শেখার পর আপনি যদি বলেন যে প্রবলেম সলভিং সেই লেভেলে চলে যাবেন, বা কোড ফোর্সের র্যাঙ্কিং হাই থাকবে, বা বিগ ক্রাউডে একটা ভালো পজিশনে থাকবেন, এটা আসলে আহ মোটামুটি বিগিনারদের জন্য আর কি ইম্পসিবলই বলা যায়, যদি আপনি সেভাবে লেগে না থাকতে পারেন। তো ডেভেলপমেন্ট সেক্টর কিন্তু আলাদা। ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি হয়, আপনার যদি একটা প্রপার নলেজ থাকে যে সিস্টেমটা কিভাবে রান করে, সিস্টেমের ওয়ার্ক ফ্লো, তারপরে সিস্টেমটাকে কিভাবে মেনটেন করব, এসব যে বিষয় আছে এগুলো যদি আপনি ঠিক মতো জানেন, অ্যান্ড এই যে বেসিক যে জিনিসগুলো বললাম, মেথড ক্রিয়েট করা, তারপরে হচ্ছে ডিসপ্লেতে ভিউ করা, এই যে এগুলা যে আপনার কোড থাকে এগুলো মোটামুটি সব জায়গায় সেম। তো আপনার একটা ধরনের ওয়েবসাইট বানাইতেছেন, একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতেছেন, ওয়েবসাইটের ক্ষেত্রে কি হয়, আপনার এখানে কিন্তু নতুন কোনো প্রবলেম আসে না, আপনার এক্সিস্টিং জিনিসগুলো আপনি এখানে নতুন করে বানাচ্ছেন। এখানে যদি ডিজাইন চেঞ্জ হইতে পারে, বা আপনার নতুন কোনো ফাংশন চেঞ্জ হইতে পারে। তো আপনারা যারা হচ্ছে প্রবলেম সলভিং এর দিকে যেতে চান, ওনারা কিন্তু ডেভেলপমেন্ট সেক্টরে এতটা দ্রুত ভালো করতে পারবেন না। তো দুইটা সেক্টর আলাদা, প্রবলেম সলভিং এবং যে ডেভেলপমেন্ট, দুইটা আলাদা সেক্টর। তো প্রবলেম সলভিং এ ভালো মানে যে ডেভেলপমেন্টে খারাপ এমন না, বিষয়টা বুঝতে পারছেন? তো প্রবলেম সলভিং আলাদা, ডেভেলপমেন্ট আলাদা, দুইটা দুই বিষয়। বাট আপনার যদি প্রবলেম সলভিং স্কিল ভালো থাকে, ইন ফিউচার আপনি একটা ভালো ইঞ্জিনিয়ার হতে পারবেন। কারণ নতুন নতুন ইনোভেশন আইডিয়া আপনার মাথায় আসবে, তারপরে হচ্ছে এক্সিস্টিং যে জিনিসগুলো থাকে এগুলোর একটা ভালো একটা ভার্সন বা মডিফাইড ভার্সন আপনি নিজে ক্রিয়েট করতে পারবেন। এইটাই, বুঝতে পারছেন সেটা? জি ভাই বুঝছি। ওকে। তো আজকের টপিক নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা যে টাস্ক গুলো করবেন, আমি যে টাস্ক গুলো দিব এগুলাতে এআই অ্যাভয়েড করবেন। কারণ আমি কিন্তু একদম বেসিক থেকে একদম বলা যায় একদম জিরো থেকে শেখাচ্ছি আর কি গিটহাবে।
তো এখানে যদি আপনারা এআই ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পিছিয়ে পড়বেন। পরবর্তীতে দেখবেন জিনিসগুলো এআই ছাড়া করতেই পারতেছেন না, এরকম একটা সিচুয়েশন হয়ে যাবে। তো সবাই ট্রাই করবেন এআই ছাড়া করার। হ্যাঁ, আপনাদের ইন ফিউচার এআই আসবে, এআই আপনাদেরকে হেল্প করবে, ঠিক আছে, বাট আপনাদের যে বেসিক যে স্ট্রাকচার এটা তো অবশ্যই জানতে হবে। কারণ এগুলো যদি আপনি না জানেন, ইন ফিউচারে আপনাকে এআই যদি কোনো কিছু ভুলও দেয়, আপনি এটা ধরতে পারবেন না। কারণ এআই কিন্তু কোনো কিছু অ্যাকুরেট ভাবে দেয় না। দেখবেন অনেক কিছু ভুল করে এআই, আর এমন এমন সিলি ভুল করে যেগুলো আপনার মানে মেনে নেওয়ার মতো না, এরকম আর কি। তো ঈদের আগে আর কোনো টাস্ক দেব না ইনশাল্লাহ। ঈদের 2 দিন পর হচ্ছে সাবমিট করতে হবে, নাকি টাস্ক দেবো আজকে। তো আজকে টাস্ক হবে আপনারা যারা 5 জন, 5 জন নেবে না সাবমিট আচ্ছা ফর্মটা দেখি। ঈদে সালামি পাঠান স্যার। সালামি? সালামি তো আমার দেওয়া উচিত, আপনাদের কারণ এত কষ্ট করে শেখাচ্ছি। লেকচার দিতেছেন না, এর লেগে বললাম স্যার। আচ্ছা, 6 জনের মতো আর কি সাবমিট করছিলেন। আচ্ছা, Python বিষয়ে। তো এখানে আমি 6টা রিপোজিটরি দেখতে পাচ্ছি। তো আপনাদের কাজ হবে এখানে সি বেসিক ক্যালকুলেটর। আচ্ছা, তন্ময় সাহা, আপনি কি সি দিয়ে করছিলেন? জি তন্ময় ভাই। সাহা আছেন? জি 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 ভাই। জি আচ্ছা, সবাই তো সির বেসিক পারেন তাই না? জি ভাই। রেসপন্স পারি। করবেন। জি ভাই। ওকে, জি ভাইয়া। আপনাদের কাজ হবে যে তন্ময় সাহার যে রিপোজিটরি আছে এটা আমি হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে। তো এটা ক্লোন করবেন ফার্স্ট। ক্লোন করার পরে আপনাদের যে নাম হবে, আপনারা যে সাবমিট করবেন, এই সাবমিটে আপনাদের নিজের নামে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবেন ফার্স্টে। আচ্ছা, ফার্স্টে আপনারা হচ্ছে এই রিপোজিটরি আছে এটা ক্লোন করবেন। ক্লোন করার পরে আপনাদের নামে একটা করে ব্রাঞ্চ ক্রিয়েট করবেন। ওপেন সোর্স কন্ট্রিবিউশন যেটা দেখালাম না যে মেথডে, আপনার ফার্স্ট রিপোজিটরিতে যাবেন, যাওয়ার পরে ফর্ক করবেন, ফর্ক করার পরে হচ্ছে দেন ওইটা আপনার গিটহাবে ক্লোন করবেন, সরি গিটহাব ভিএস কোডে ক্লোন করবেন। ভিএস কোডে ক্লোন করার পরে আপনাদের যে নাম হবে, ইউজার আইডি, লাস্টের যে ডিজিট আছে আর কি, স্টুডেন্ট আইডি লাস্টের ডিজিট, ওইটা সহ আপনাদের ইউজার নেম, ওইটা দিয়ে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে ওইখানে আপনারা মডিফাই করবেন আপনাদের। আচ্ছা, ওটা ওপেন করি তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, একটা ভালো হয় যে টাস্কটা একটা একটা ফর্মের মাধ্যমে যে টাস্কটা ডিটেলস করে দেওয়া যায়, যাতে বুঝতে পারে যে টাস্কটা আসলে এরকম। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আমি এটা একটু লিখে, দেখাই গেল। হ্যাঁ দেখা বললেও হয়, দেখা দিলেন, আর হচ্ছে আবার লিখেও দিলেও ভালো হয় যে এইভাবে করতে হবে, এটা একটা করতে হবে আচ্ছা, গ্রুপে। এখানে জাস্ট একটা ব্রাঞ্চ আছে, আপনি একটু দেখেন। এখানে একটা ব্রাঞ্চ আমি দেখতে পাচ্ছি। তো এখানে যতজন আছেন সবাই, সবাই এখানে আপনাদের নেম, আপনাদের যে নিক নেম আছে, নিক নেমের যে ফার্স্ট যতটুকু থাকে আর কি, যেমন ধরেন এখানে তনয় সাহা, যে তনয়, তারপরে হচ্ছে আপনাদের যে স্টুডেন্ট আইডি যে লাস্ট ডিজিট, ওইটা দিয়ে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবেন। আপনাদের যে ফর্ক করবেন রিপোজিটরি, ওই ফর্ক রিপোজিটরিতে, বুঝছেন? করার পরে দেন ওইখানে আপডেট করবেন। এখানে যে ক্যালকুলেটরের কত দূর পর্যন্ত করা আছে আমি দেখে নাই। আচ্ছা, এটা অনেকেই বুঝবে না, কেস দিয়ে করছে। আচ্ছা, ওকে, সমস্যা নাই। আচ্ছা, এটা একটু অনেকের জন্য কঠিন হয়ে যাবে, এটা সহজ রিপোজিটরি।
পাইথন হবে না। হ্যাঁ, এটা ইজি আছে, এটা করতে পারেন। আচ্ছা আসলে কি যে আমাদের যে আমরা যে পাইথন দিয়ে যে ক্যালকুলেটর রিপোজিটরি বানাইছি ওখানে যে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবো তাই তো? হ্যাঁ, এই- কিন্তু এটা একজনের রিপোজিটরি ফিক্স করে দেবো, ওটাতে করবেন। আপনারা সবাই যে তামজিদ 1103, আমি এটার লিঙ্ক পাঠাই দেবো, এর রিপোজিটরিতে আপনার কন্ট্রিবিউট করবেন। এর যে কোড আছে ক্যালকুলেটরের, এই যে ক্যালকুলেটরের একটা কোড লিখছে সিতে, তো এইটাতে আপনারা মডিফাই করবেন আপনাদের মতো করে, বুঝছেন? এই কোডটাকে আপনারা মডিফাই করবেন। ধরেন নতুন কোনো এখানে একটা লজিক এড করলেন, বা নতুন কোনো ফাংশন এড করলেন, বা নতুন কোনো মেথড এড করলেন, করার পরে আপনাদের যে ক্লোন করা রিপোজিটরি থেকে এই রিপোজিটরিতে একটা হচ্ছে পুল রিকোয়েস্ট করবেন, বুঝছেন? এবং পুল রিকোয়েস্টের যে স্ক্রিনশট, ওইটা হচ্ছে আমি একটা ফর্ম দেবো, ওই ফর্মে আপনারা সাবমিট করবেন। এটা হচ্ছে আপনাদের টাস্ক আজকে, বুঝতে পারছেন? জি বুঝতে না ভাইয়া পারলে বলেন, সমস্যা নেই, আরেকবার বলতেছি। ওকে, আরেকবার বলি, সেটা হচ্ছে আমি একটা রিপোজিটরি আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিব। ওই রিপোজিটরিটা আপনারা ফর্ক করবেন ফার্স্টে। ফর্ক করার পরে দেন ওই রিপোজিটরিটা আপনাদের যে টিএস কোড আছে ওখানে ক্লোন করবেন। ক্লোন করার পরে ওই রিপোজিটরি যে কোডটা থাকবে ক্যালকুলেটরের, ওই ক্যালকুলেটরের কোডে মডিফিকেশন করবেন আপনাদের ইচ্ছা মতো। চাইলে আপনারা নতুন মেথড এড করতে পারেন, বা লজিকে কোনো চেঞ্জ নিয়ে আসতে পারেন, বা মানে যেটা মনে চায় আপনার, মানে কিন্তু একটা চেঞ্জ নিয়ে আসতে হবে, যে কোনো কিছু চেঞ্জ নিয়ে আসতে পারেন। চাইলে আপনার নাম প্রিন্ট করতে পারেন, বা আপনি চাইলে একটা ডিজাইন করতে পারেন এটার আউটপুট, মানে এনিথিং, যে কোনো যেটা মনে চায় আর কি। করার পরে দেন একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করবেন। আপনার যে ফর্ক করা ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চ থেকে আপনার, আমি যে রিপোজিটরিটা শেয়ার করব গ্রুপে, ওই রিপোজিটরিতে একটা হচ্ছে পুল রিকোয়েস্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে ওই পুল রিকোয়েস্টের একটা স্ক্রিনশট গুগল ফর্ম দিব, গুগল ফর্মে আপনারা সাবমিট করবেন। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, ঠিক আছে তাহলে। ভাই যার আর রিপোজিটরি সেম কাজটাই করবে, কারণ তার জন্য তো পার্সপেক্টিভ ডিফারেন্ট হবে। হ্যাঁ, সে তার নিজের রিপোজিটরিতেও কিন্তু আপনার পুল রিকোয়েস্ট করা যায়। তো তার নামে সে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবে। ওকে। সেম, সে তার কিন্তু ফর্ক করার দরকার পড়বে না, কারণ তার নিজের রিপোজিটরি নিজের সাথে ফর্ক হবে না। তো সে নিজেই একটা ব্রাঞ্চ ক্রিয়েট করবে সেপারেট করে। সেপারেট করে ব্রাঞ্চ ক্রিয়েট করার পরে ওখানে মডিফিকেশন করার পরে পুল রিকোয়েস্ট করবে, করার পরে দেন ওইটা স্ক্রিনশট সাবমিট করবে। আচ্ছা ঠিক আছে সবাই? ওকে, ঠিক আছে তাহলে। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা এই যে টাস্কটা তো আমরা বুঝলাম, তাও একটু যেটা বক্সে করে ওটা লিখে দেন দিলে ভালো হয়, তাহলে আমরা বুঝতে পারবো আসলে এটা কি, মানে অনেকে মুখে বলে আচ্ছা, অনেকে। ঠিক আছে, সমস্যা নেই, আমি দিয়ে দেবো গ্রুপে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? ঈদের আগে কোনো ক্লাস হবে নাকি এখন ঈদ মোবারক না না, পরে? ঈদের আগে আর কোনো ক্লাস হবে না, কারণ আমিও পিসিতে নাই, আপনাদেরকে তো ভালোভাবে দেখাতে পারতেছি না। হুম। তো ইনশাল্লাহ ঈদের পরে।